জাস্ট জিজ্ঞেস করছি, তুই আজকাল ক্রেডিট কার্ড বেশি ইউজ করছিস, ডেবিট কার্ড বেশি ইউজ করছিস, না মাফিয়া কার্ড বেশি ইউজ করছিস? আমি শিবুদার এখনো যাচ্ছি না, কেননা তার স্ত্রী যেই কথাটা বলেছেন, যে টার্মটা ইউজ করেছেন, ঠিক আছে, সেইটা ওদের গায়ে লেগেছে। এবং সেটা তো ওই ইভেন্টে ফলো করে যখন সৃজিত মুখার্জি যখন মাইকে এসে যখন বললো যে তুই কি ক্রেডিট কার্ড ইউজ করিস, ডেবিট কার্ড ইউজ করিস, না মাফিয়া কার্ড ইউজ করিস, ঠিক আছে, তখন দেব যেটা দেওয়ার, যেটা মনে করা, সেই উত্তরটা বলেছে, ঠিক আছে। আমরা নিজেদেরকে সমান শো দেবো, নিজেদেরকেই এরা সমান শো ডিভাইড করতে পারছে না, তাহলে আমাকে কে কি করে আটকাবে? কথা হচ্ছে এরা তো কেউ সিনেমার জগতের লোক না, রাজনীতি জগতের লোক, ঠিক আছে। আর শিবুদা নন্দিতা দি যদি এই জিনিসটা করে থাকে, যে দেব যেহেতু একজন অ্যাক্টর ধরে নিয়ে আসছে, এ তো ভাই কার্টুন। কুণাল ঘোষ তো রক্তবীজের মধ্যে প্রচুর খামতি আছে, গানগুলো তো মানে তস্য জালির থেকে জালি, জঘন্য, সিগন্যাল মানে না, আমার মন্ত্রী আমার মন্ত্রী আমার ডাক্তার, কি সব বালবিচির কি সব গান, লিরিক্সের তো মাথা মুক্ত নেই। যাই হোক, আর বাংলাদেশের অ্যাঙ্গেলটা ঢুকিয়েছে, এইটা দেখা যাক। আমার কেননা মনে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ ওই জোর করে একটা সিকুয়াল বানানোর চেষ্টা, মানে আবির আর মিমিকে না মানাচ্ছে, আবিরকে যেন মনে হচ্ছে পুরো সুগার ড্যাডি কাইন্ড অফ লাগছে। হ্যালো বন্ধুরা, আজকের খুব বাজে পরিস্থিতি আমাদের কলকাতা এবং আশপাশের চারিদিকেই, এবং সবাই কেমন আছো? ভাসিয়ে দিয়েছে পুরো সিরিয়াসলি। এবং আমি তো ঘন্টাখানেক সঙ্গে এখন এখানে আবহাওয়ার আপডেট দেওয়া হবে না, সিরিয়াসলি আমরা কালকে পুজো নিয়ে আলোচনা করছিলাম যে কবে কি বেরোবো, তখনই ঝমঝম করে বৃষ্টি করছিল। আজকে সকালে উঠে দেখি পুরো কি অবস্থা, এরকম এক্সপেক্টই করিনি হবে। যাই হোক, পুজোর আগে এরকম হলে এবার এই জন্যই কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দেখো, সিনেমাটা তো অনেক পরে আছে, বিনোদন তো অনেকটা পরে। এই যে যারা খেটে খাওয়া মানুষ, এই যারা পুজোতে ধরো ওই দোকানপাট খোলে, এবার তাদের মানে রোজগারটা যেটা হওয়ার ছিল সেটাও মনে হয় আমার কোনো জায়গা দিয়ে হ্যাম্পার হবে। এবার যদি একটা সিনেমা মানে বিনোদনের কথায় আসি, তো 4টে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে আপনার, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবীজ 2 এবং যতকাণ্ড কলকাতাতে। 4টেরই অ্যাডভান্স বুকিং খুলে গেছে। দুটো প্রথম দিন রিলিজ করছে, 25 তারিখে রঘু ডাকাত রক্তবীজ 2, 26 তারিখে যতকাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরানী। তো এবার যেটা অনেকেরই বক্তব্য, এবং আমিও যেটা দেখছি, যে অ্যাডভান্স বুকিং রিপোর্ট আমরা দেখছি না, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগছে না। যেটা দেখে বোঝা যাচ্ছে লোকেদের মধ্যে এখনো পর্যন্ত সেই ইয়েটা আসেনি যে না কাটতে হবে, চলো কেটে নি সঙ্গে সঙ্গে, সেই ব্যাপারটা এখনো আসেনি। এবার সেটা নিয়েই আমি ভিডিওটা মানে প্রথম টপিকে এটাই রাখছি। তো সবার প্রথম আমি শুভমদার কাছে আসবো। শুভমদা, তুমি আমাকে বলো, এই যে প্রত্যেক বছর আমরা দেখি, আগের বছর একটা কারণ ছিল কারণ আরজিকর ছিল, সেই কারণে আমরা দেখছিলাম না যে অ্যাডভান্স খুব একটা ভালো হয়েছে, বাট এই বছর তো সেরকম কোনো সিচুয়েশন নেই। এত বড় বড় ছবি তার সত্ত্বেও কেন আমরা দেখছি না যে বুক মাই শো খুলে দেখাচ্ছে না এখনো সেইভাবে ইয়েলো কার্ড বা ওই অলমোস্ট কেন দেখতে পাচ্ছি? দেখ, সত্যি কথা বলতে কি, পুজোর দেখ বড় বড় সিনেমা একদম, রঘু ডাকাত খুব হাইপ আছে, রক্তবীজ 2 নিয়ে খুব হাইপ আছে, দেবী চৌধুরানী নিয়েও একটা সার্টেন হাইপ আছে, যতকাণ্ড কলকাতার হাইপটা একটু কম। কিন্তু সেই দিক থেকে বলতে গেলে দেখ, আগে না মানে লোকের পুজোতে আগে প্রাইমারি হয়, আগে আমরা ডিসাইড করব কোন কোন দিন কোথায় ঠাকুর দেখতে যাব, তারপর আমরা ওই জায়গায় হল বুক করবো, আমরা তারপরে সিনেমাটা দেখতে যাব। এবার এখন অনেকের কি হয়ে গেছে, এবার মানে পুজোয় যেভাবে এই বৃষ্টি চালু হলো, এবার লোক এটা নিয়েও একটা কনফিউশনে আছে যে পুজোতে বৃষ্টিটা মানে আগের থেকে যে আমি বুক করে রাখবো, এবার সবাই কি দেখছে, যদি সব হলুদ হয়ে যেত তাহলে দেখতে সেইখানে টিকিট বুকটারও বেশি হতো, যে ভাই টিকিট পাবো না। কিন্তু এখন আমি তো নর্মাল পাবলিক, আমি বুক মাই শো খুললাম, দেখলাম সব সবুজ হয়ে আছে, মানে আমার হাতে এখনো টাইম আছে, আমি কাটবো। এবার বৃষ্টিটা দেখি, পুজোয় কি কি প্ল্যান হচ্ছে দেখি, তারপরে আমি সেই বুঝে টিকিটটা কাটবো, আমার তাড়াহুড়োটা নেই। সেই জন্য এবার সেটা সবাই করছে বলে সেটা না সব জায়গায় গিয়ে টিকিটের অবস্থাটা ওরকম, যে কোথাও গিয়ে ওরকম আহামরি লেভেলের বুক হয়ে যাচ্ছে না, বা কোথাও গিয়ে যেটা তুই বললি যে গ্রিন হয়ে যাচ্ছে, ইয়েলো হয়ে যাচ্ছে না, বা রেড, বা সব জায়গায় যে পুরো ইয়ে হয় সেটা হচ্ছে না। এবং এখনো বুক মাই শোতে অনেক জায়গায় কিন্তু হল খোলেনি, মানে সব হল যে খুলেছে তা কিন্তু না। আমি কালকে লাস্ট দেখলাম, কালকে আমি স্টার দেখতে পেলাম না, যে স্টারে এসছে, ঠিক আছে। তারপরে ওই বিজলি ফিজুলিও দেখলাম না, ওরাও নিয়েছে বলে, বিজলি বসে, হ্যাঁ এরাও নিয়েছে বলে দেখতে পেলাম না আমি। তো সেখানে সব হল কিন্তু এখন আসেওনি, এবং তুই যেটা দেখবি টিকিটের প্রাইস বেশ হাই,
বিশেষ করে টিকিটের রঘু প্রাইস ডাকাত, যথেষ্ট হাই। বিশেষ করে রঘু ডাকাতের। রঘু ডাকাতের প্রায় 200 টাকার উপরে টিকিট, সকালের শো এর কথা বলছি আমি, মানে যেটা আমি নর্মাল শো বা নর্মাল হিন্দি সিনেমা বা অন্য কোনো সিনেমা আমি সেটা 130 টাকা বা 40 টাকা দিয়ে দেখি, হার্ডলি 150 টাকা, সেটা আমি দেখছি সকালের শো তো সামনে 200 টাকা। ডায়মন্ড প্লাজার মতো হল বা সিসির মতো হল, সেখানে সামনেই 200 টাকা। নজরুল তীর্থ, যেখানে কোনোদিন অত বেশি দাম থাকে না, নজরুল তীর্থও 190 টাকা করে দাম নিচ্ছে তার টিকিটের। 190 টাকা না 200 টাকা করে, 199 করে দাম নিচ্ছে। তো সেখানে টিকিটের প্রাইস একটা আছে। যেহেতু এখনো পর্যন্ত বৃষ্টি নিয়ে মানুষ কনফিউজড, কলকাতায় এত বড় একটা বৃষ্টির সিচুয়েশন হয়ে গেল, হয়তো আজকে অনেকে বুক করতো, বাট আজকে যা পরিস্থিতি এখানে, যেভাবে সব জায়গা জলে ডুবে গেছে, সেখানে পুজোতে আরো কত বৃষ্টি হবে, তারা আগের থেকে একটা অ্যামাউন্ট দিয়ে টিকিট কাটবে। তার এবার দেখ, সেই মানুষটা না, শো তো চলছে, এবার সেই মানুষটা না দেখতে গেলে এবার তার তো টাকাটা নষ্ট হচ্ছে। কেউ দুজন তিনজন মিলে তার 600 টাকা 800 টাকা সেখানে একটা নষ্ট হচ্ছে। বলছে ভাই আগে পুজোর প্ল্যানটা করি, কোথায় কোথায় কি কি ঠাকুর বেরোচ্ছে সেই হিসাবে। এই জন্য আমার মনে হয়েছে যে এখানে এখনো অব্দি ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু পাবো। এটাও আমি তোকে বলে রাখছি, বৃহস্পতিবার দিন বোধহয় খুব সম্ভবত দুটো সিনেমা রিলিজ করছে, শুক্রবার দিন দুটো সিনেমা, যদি খুব ভুল না করি। তাহলে বৃহস্পতিবার দিন হ্যাঁ হ্যাঁ আমরা তবুও কিন্তু দেখতে পাবো যে বৃহস্পতিবারের আগে, মানে বুধবার রাত্রেবেলা বা বৃহস্পতিবার সকালবেলা একটু একটু আমাদের সেই জায়গাটার মধ্যে আমরা পাবো দেখতে যে বুক হচ্ছে। হবে না তা নয়, রক্তবীজ আর রঘু ডাকাতের টিকিট বুক হবে, এটা আমি বলে দিলাম, মিলাস ওটা হবে। আচ্ছা, এবার আমি প্রত্যয়ের কাছে আসবো। প্রত্যয় পুজোতে 4টে সিনেমা বেরোচ্ছে এবং 4টে সিনেমার মধ্যে সবচেয়ে বেশি শো পাচ্ছে হচ্ছে রঘু ডাকাতে। সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি অ্যাডভান্স বুকিং এ, যে সবচেয়ে বেশি ভোরে ভোরে শো দিয়েছে, সকালবেলা থেকে একেবারে মিড নাইট শো। তো এর মধ্যেই তুমি যদি স্পেসিফিকলি এসবিএফ এর যে চেন গুলো আছে, মানে এসবিএফ এর যে মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন গুলো আছে, সেখানে যদি তুমি চেক করো, শুধুমাত্র রঘু ডাকাতে অ্যাডভান্স বুকিং খুলেছে। ইভেন 2-3টে সিঙ্গেল স্ক্রিন আছে, সেখানে শুধুমাত্র রঘু ডাকাতেই চালানো হবে, সেখানে রক্তবীজের কোনো শো দেওয়া হয়নি বা দেবী চৌধুরানীর শো খোলেনি। রক্তবীজ বিশেষ করে শোনা যাচ্ছে যে এসবিএফ এর চেনে নাও আসতে পারে। তো এইটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখ, পুজোর এখন যে বিষয়পত্র চলছে, হলগুলো যে কটা ওপেন হয়েছে, শো সংখ্যা দেখ, রঘু ডাকাত পাচ্ছে। এবার রক্তবীজ যেই ব্যাপারটা, মানে এসবিএফ যেটা করেছে, সেটা সবাই জানে, এটা নতুন করে আবার এক্সট্রা করে কিছু বলার নেই। তা প্রত্যেকবার যদি একই সেম সিনারিও যদি চলতে থাকে, ঠিক আছে, তাহলে একটা পুজোয় একটা সিনেমার ব্যবসা করা কিন্তু প্রচন্ড চাপ হয়ে যাবে। আমি বলছি না, কেননা উইন্ডোজ প্রোডাক্ট সংখ্যা অবশ্যই পাবে, আশানুরূপ সংখ্যা পাবে। এবং উইন্ডোজ যেরকম তাদের কন্টেন্ট এত বছর ধরে ডেলিভার করে এসেছে, নন্দিতা শিবপ্রসাদ এর একটা অডিয়েন্স কিন্তু আছে, আমি আজকেও ভিডিওতে বলেছিলাম। কিন্তু বারংবার এই জিনিসটা, এই যে একটা মন্তব্য হুটহাট করে বলে দেওয়া, ঠিক আছে, আমি একটা স্ট্যান্ডার্ড একটা প্রোডাকশন হাউস, আমার চিন্তা ভাবনা অন্যদের থেকে অনেকটাই আলাদা। আমি ইন্ডাস্ট্রির হাল হকিকত, ইন্ডাস্ট্রির ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে সবাই খুঁটিনাটি যা কিছু আছে সবাই কিন্তু ওয়াকিবহল, যে ইন্ডাস্ট্রি কোন পলিটিক্সে চলে, ইন্ডাস্ট্রির মধ্যে কোন কোন জিনিসগুলো হয়। এবং অনেকে যে সমস্ত পরিচালকরা আছে বা কিছু কিছু অ্যাক্টার আছে, খুব ভালো একটা দামি কথা বলেছিল, এখানে ইন্ডাস্ট্রিতে কেউ কারোর কিন্তু বন্ধু নয়, ঠিক আছে, এটা একটা কথা। ওটা হচ্ছে পিওর বিজনেস, ওরা বিজনেস করতে এসেছে। যেই সিনেমাকে দিয়ে আমি টাকা ইনভেস্ট করব, এই সিনেমায় আমাকে একটা ভালো ফিডব্যাক দিতে পারবে, আমাকে ভালো ব্যবসা দিতে পারবে, এই সিনেমাটাকে চালাবো, ঠিক আছে। ওরা ভালো করেই জানে যে রঘু ডাকাত নিয়ে একটা বিরাট হাইপ রয়েছে। এবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এসবিএফ একসাথে আসছে। আর দেখবি এতদিন দেবদার সাথে করে থাকতো, সেটা নিয়েও কিন্তু এর আগে নানা রকম কথাবার্তা উঠেছিল, নানা রকম মন্তব্য পেশ করেছিল এসবিএফ কে নিয়ে, এসবিএফ এই জিনিসটা করছে, এসবিএফ এর গুন্ডাগিরি, হ্যানা ত্যানা, ওটা সেটা, অনেক কথা উঠেছে, নানা রকম বিষয়ে লোকে মন্তব্যও করেছে। তা উইন্ডোজ, তাদের অডিয়েন্স আছে, তাদের কাজ লোকে দেখতে যাবে। রঘু ডাকাতেরও হাইপ আছে, রঘু ডাকাতেরও লোকজন যেরকম এক্সপেক্ট করে বসে আছে ফার্স্ট ডে ফার্স্ট শো, তারাও দেখতে যাবে। এবং যে করেছে, যার যেটা ভালো লাগবে সেটা সেই সিনেমা দেখতে যাবে, ঠিক আছে। এইটা নিয়ে তো এক্সট্রা
মানে বাড়াবাড়ি করে কাটাকাটি ছেড়াছেড়ি করে তো কোনো কিছু লাভ নেই। আমি এর আগেও গত বছরও কিন্তু তোকে সেম জিনিসটাই বলেছিলাম, যখন আমাদের একটা বাংলা সিনেমা নিয়ে যখন আমাদের পডকাস্ট হচ্ছিল, আমি তোকে ওই কথাটা কিন্তু সেম বলেছিলাম যে দেখবি 2025-এও যখন কোনো একটা বড় আবার কোনো সিনেমা আসবে, আবার কিন্তু উইন্ডোজ ভার্সেস দেব বা এরকম কোনো একটা কিছু বিষয় তখন কিন্তু একটা হবে। এই জিনিসটা বারংবার চললে কি হয়, অডিয়েন্সের মানে ভাবে যে এদের ব্যাপারটা কি নিজের চরিত্রটাকে বা নিজের যে পার্সোনালিটিটাকে না মানে খেলো করে দিচ্ছে। ঠিক আছে, আমি শিবুদার বিষয়ে কোনো যাচ্ছি না, কেননা তার স্ত্রী যেই কথাটা বলেছেন, যে টার্মটা ইউজ করেছেন, ঠিক আছে, সেইটা ওদের গায়ে লেগেছে। এবং সেটা তো ওই ইভেন্টে ফলাও করে যখন সৃজিত মুখার্জি যখন মাইকে এসে যখন বললো যে, মুখার্জি যখন ওই ইভেন্টে যখন মাইকে অ্যানাউন্স করে যখন বললো যে দেব তুই কি ক্রেডিট কার্ড ইউজ করিস, ডেবিট কার্ড ইউজ করিস না মাফিয়া কার্ড ইউজ করিস, ঠিক আছে, তখন দেব যেটা দেওয়ার যেটা মনে করা সেই উত্তরটা বলেছে। ঠিক আছে, আর মাফিয়া কার্ড বলতে এবার কি বোঝাতে চেয়েছে, ঠিক আছে, এটা হয়তো এসবিএফ এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এবার আমি সৌভিকদের কাছে আসবো। সৌভিক দা, এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম উইন্ডোজ প্রোডাকশন হাউসের যিনি কর্ণধার তার স্ত্রী, যে দেবদা যেটা করছে এটাকে মাফিয়া কার্ড, মানে দেব এবং এসবিএফ কে দুজনকেই বলেছে, সেটা আমরা সবাই বুঝতে পেরেছি তার পোস্ট থেকে। এটার পরিপ্রেক্ষিতে রানা সরকারও অনেকগুলো পোস্ট করে, কুণাল ঘোষও যে পোস্ট গুলো করে আর কি, আমরা সকলেই আমরা জানি। হ্যাঁ, তো সেই পুরো বিষয়টা, এন্টায়ার বিষয়টা নিয়ে তোমার কি মত, মানে মানে তুমি কি মনে করছো যে এখানে কে ঠিক কে ভুল? দেখ ব্যাপারটা হচ্ছে, দেখ সঠিক বলছি। দেখ প্রথমত কুণাল ঘোষ কিছু বলতেই চায় না, কারণ কুণাল ঘোষ সেই সিনেমার খোঁজখবর রাখেও না, যতই বলুক না কেন তাকে নিয়ে না বলাই ভালো। এবার দেখ ব্যাপারটা হচ্ছে এসবিএফ কিন্তু তার একটা প্রভাব ফেলে, যেটা আমি কখনো সেটা সমর্থনই করি না, ঠিক আছে, সেটা একটা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার যে তুই দেখ যেটা বলছে সেটাও কি সে কি ঠিক কথা বলছে? মানে সেও তো অ্যাটেনশন পাওয়ার জন্য এই কথাগুলো বলছে। তাহলে আমার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এখানে যে তার কি নিজের ছবির প্রতি কোনো কনফিডেন্স নেই? তাহলে সেই এটা তাহলে তাকে কেন ভোট করেছে? ছবি একটা ছবি যদি খারাপ হয় তাহলে লোক এরকম মন্তব্য করে একটা ইয়ে করার চেষ্টা করে, হাইপ বাড়ানোর চেষ্টা করে, তাই না? এবার দেখ ব্যাপার হচ্ছে জিনাসিন কথা যে বলছে, এবার দেখ এসডি একটা বড় প্রোডাকশন, তাকে তো এবার চাটন খেতে, এবার তাকে তো চাটন খেতে হবে, কিছু করার নেই সেখানে আর কি, তারা তো ছেড়ে কথা বলবে না আর কি, তাই না? তা আমাদের বক্তব্য সেখানে দেখ, যে যাতে প্রভাব খারাপ না কেন, দর্শক হচ্ছে আসল ইয়ে, জনতা জনার্দন। এবার দর্শক যেটা ডিসাইড করে সেটাই হচ্ছে আসল হবে। ছবি ভালো হতে হবে ভাই, ছবির কোয়ালিটি ভালো হতে হবে, ছবির কোয়ালিটি ভালো হলে সেই ছবি লং রানে টিকবে, না হলে টিকবে না, সোজা কথা একদম, ব্যাস। এক্স্যাক্টলি। আচ্ছা, শুভমদার কাছে এবার আমি আসবো। শুভমদা, এই যে একটা শো রেশি আমরা দেখতে পাচ্ছি যে রঘু ডাকাত সবচেয়ে বেশি শো পেয়েছে, এবং উইন্ডোজের যে কর্ণধার তার স্ত্রী বেসিক্যালি বলছে কেন মানে তার এটা ইনডাইরেক্টলি বা সে এটাকে ইন্ডিকেট করার চেষ্টা করছে আমরা কেন শো কম পাবো, আমরা তো মানে 2 বছর পর পর ভালো মানে সুপারহিট ছবি দিয়েছি, কন্টেন্ট ওয়াইজ ভালো ছবি দিয়েছি, তাহলে আমরা কেন শো কম পাবো? এটা কি সে ঠিকঠাক মানে জাস্টিফাই করছে তার কথাটা এই পুজো ক্লাসের সাথে? আমি এই হল ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমি একটু পরে আসছি। আমার যেটা তার আগে বলার, কিছুদিন আগে ওয়ার 2 রিলিজ করেছিল তো, তখন আমরা দেখেছিলাম যে ওয়াইআরএফ বলেছিল নো হল শেয়ারিং, নো শো শেয়ারিং, যেখানে আমরা শো শেয়ার করবো না কারোর সাথে, ঠিক আছে। সেখানে প্রতিটা লোক তারা এখানে বললো যে একটা নতুন রুলস পাস করা হলো, যেখানে বাংলায় শো চালালে সব শোকে ইন্ডিভিজুয়ালি তোমাকে জায়গা দিতে হবে, প্রপারলি তোমাকে ডিস্ট্রিবিউশন করতে হবে, এরকম একটা রুলস এন্ড রেগুলেশনস বেরোলো। এবার আমার কথা, আমরা বাইরের লোককে তখনই বলতে পারবো যখন আমাদের ঘরের ভেতরটা ঠিক থাকবে, ঠিক আছে। কারণ যখনই আমরা বাইরের লোককে এরকম কোনো কথা বলছি, সে আজকে আস্কারাটা পাচ্ছে এই কারণেই যে তারা নিজেরা দেখতে পাচ্ছে যে এদের নিজের ঘরের ভেতরেই যখন 4টে বাংলা সিনেমা বেরিয়ে যাচ্ছে, তখন এদেরই হল নিয়ে খাওয়া খাইটা শুরু হয়ে গেছে। এখানে এদের ভেতরে এদের নিজেদের মধ্যে কোনো ইউনিটি নেই। তখন বাইরের লোকটা ভাবছে তাহলে ভাই আমাকে কে বলবে, আমি আমার বিশাল বড় প্রোডাকশন হাউস, আমি আমার সিনেমা কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে চালাবো, দেখি কে কি করে, নিজের ঘরটাই তো ঠিক নেই আমাদের। আচ্ছা, আমরা সেখানে বাইরের, আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা নাকি মিটিং এ যেটা শিবুদাও পরে ইয়েতে বলেছিল ইন্টারভিউতে, যে ওই 4টে সিনেমারই বলা হয়েছিল সমানভাবে শো দেওয়া হবে।
ঠিক আছে, যত কাণ্ড কলকাতায় যা শো পাবে, রঘু ডাকাতও সেই শো পাবে, সেই শো দেবী চৌধুরানীও পাবে, সেই শো রক্তবীজটুও পাবে। তো এইটা কি ঠিক, মানে এটা সেটা কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে, পরে এটা হচ্ছে না, মানে সেটা আমরা দেখতে পাচ্ছি না যে সেটা হচ্ছে। তো সেটা কি এটাই ঠিক আমি বলে বলছি কি? তো তোকে, যে আমি মুখে একটা কথা বললাম এবং সেটা পরবর্তীকালে তো হচ্ছে না। না, বাইরের বাইরের প্রোডাকশন হাউসটা তখনই তো সাউথের কোনো প্রোডাকশন হাউস অথবা বলিউডের কোনো প্রোডাকশন হাউস, ওরা তো ওটাই দেখছে যে ভাই এরা নিজেরা বলছে, এদের নিজের তারপরে কথা নিজেদের মধ্যেই কথা কাটাকাটি হচ্ছে, নিজেরাই কন্ট্রাডিক্ট করছে কথার মধ্যে, নিজেরাই বলছে যে আমরা নিজেদেরকে সমান শো দেবো, নিজেদেরকেই এরা সমান শো ডিভাইড করতে পারছে না, তাহলে আমাকে কে কি করে আটকাবে? আমি তো ভাই মনোপলি বিজনেস চালাবো বাংলায় এসে। এই সাহসটা আজকে আমরা এই জিনিসটাকে নিয়ে যতই লড়ি না কেন, একটা টাইমে এই সাহসটা আমরাই দিয়ে এসেছি তাদেরকে, সেই জন্য আজকে তারা সেই জিনিসটা করতে পারে। আজকে যখন সাউথে একটা সিনেমা বেরোয়, তাদের প্রথম মোটো থাকে আমাদের সিনেমা ভালো হোক খারাপ হোক, আগে আমাদের সিনেমা দেখবো আমরা, তারপর বাঁচাকুচা যেই শো থাকবে সেই শো পাবে বলিউড বা অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা। তারা তখন তাদেরকে সেইভাবে করা হয় যে ভাই আমরা রিজিনাল ল্যাঙ্গুয়েজের শো আমরা এখানে আগে চালাবো, সেই ইউনিটি বাংলার মধ্যে নেই। এবং এবার যদি আমি আসি হল ডিস্ট্রিবিউশনের কথায়, দেখ এটা না মুখে যতই বলি যে প্রত্যেকটা সিনেমাকে সমানভাবে হল দেব, সেই জিনিসটা কোনোদিন না করা যায় না। কেন করা যায় না আমি তোকে বলছি, কেন করা যায় না আমি তোকে তার রিজনটা বলছি। ধর 4টে আজকে বাংলা সিনেমা বেরিয়েছে, আমি কোনো প্রোডাকশন হাউসের দিকে যাচ্ছি না, কোনো মাফিয়া কার্ড, কোনো ভিকটিম কার্ড, কোনো কিছু আমি প্লে করছি না, ঠিক আছে, আমি কোনো জায়গায় নেই, আমি একটা হল মালিক। এবার আমি দেখবো যে কোন শোটার সব থেকে বেশি হাইপ আছে, কারণ ভাই আমাকে হলটা চালাতে গেলে, হ্যাঁ কোন সিনেমাটা সবচেয়ে বেশি হাইপ আছে? হ্যাঁ কোন সিনেমাটা সব থেকে বেশি হাইপ আছে, কারণ আমি অ্যাজ হল মালিক, আমাকে যদি হলটাকে চালাতে হয়, আমাকে সিনেমাটা চালাতে হবে হলের ভেতরে। সেই জন্য আমি কিন্তু সেখানে বলবো না যে ভাই যত কাণ্ড কলকাতাতে তার হাইপই নেই, চলো সমান শো দেবো। এটা তারা মুখে যতই বলুক, একটা হল মালিকের তখন এই থিঙ্কিংটা থাকে ভাই রঘু ডাকাত, রক্তবীজ, দেবী চৌধুরানী অনেক এগিয়ে আছে, আমি ওদেরকে প্রাইম শো গুলো দেবো, আর আমি ওদেরকে দেবো না, কারণ ওদের শোটার হাইপ নেই, সেরকম কন্ট্রোভার্সি হয়ে আছে অলরেডি। সমান শো পাওয়াটা সবার অধিকার। যদি 4টে শো দেবী চৌধুরানী পায়, 4টে শো রক্তবীজ 2, 4টে শো যতকাণ্ড কলকাতা, এবং 4টে শো রঘু ডাকাত, এইভাবেই ডিস্ট্রিবিউশন হওয়া উচিত। কিন্তু একটা হল মালিকের এই থিঙ্কিংটাও কিন্তু আমরা একেবারে ফেলে দিতে পারি না। তখন বলবে যে 4টে শো আমি এই পার্টিকুলার সিনেমাটাকে 4টে শো দিলাম, শোটা চলছে না, কিন্তু তবু আমাকে লাগিয়ে রাখতে হচ্ছে। তার জায়গায় যেটা চলছে সেই 4টে থেকে আমি দুটো তার থেকে কেটে যেটা চলছে তাকে যদি আমি দুটো শো দিয়ে দিই, তাহলে আমি সেখানে বেশি প্রফিট আর্ন করতে পারবো। এবং এটাকে যদি তোকে কাটাতে হয়, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে প্রত্যেকটা সিনেমা দর্শককে হলে গিয়ে দেখতে হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এবার আমরা এর আগে এটাও দেখেছি, কম হল সংখ্যা পেয়েছে, তারপরে সেই শো ওয়ার্ড অফ মাউথে, সেই সিনেমা ওয়ার্ড অফ মাউথে বেরিয়েছে। আমরা মহাভাতার নার্সিমাকে দেখলাম, তার আগে বাংলা সিনেমা এটা আমাদের গল্প, যেটা শাশ্বতদা ছিল, অপাদি ছিল, অপরাজিত, হ্যাঁ এইগুলো আমরা দেখেছি। এবার আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যে মানে কলকাতাতে 4টে সিনেমার মধ্যে কোন সিনেমাটা আমার হিসাবে এগিয়ে, কোন সিনেমাটা আমার হিসাবে পিছিয়ে। যারা যারা দেখেননি, ইটস রিভিউ টাইম চ্যানেলে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। একটা জায়গায় আমি 4টে সিনেমা চালাচ্ছি, এটা পরবর্তীকালে দেখা গেল যে মানে যত কাণ্ড কলকাতা, যেটা নিয়ে হাইপ নেই, সেটাই মানুষের বেশি ভালো লাগছে। আজকে কোন শো যদি 10টা মানে শো পায়, কোনো মানে কোন সিনেমা একটা শো পায়, হয়তো দেখা গেল যে একটা সিনেমাই সেই সিনেমাটা লোক দেখতে চাইছে বেশি, তখন ওই 10টার থেকে হল মালিকেরা নিজে, তোকে বলতেও হবে না গিয়ে, ওরা নিজেরাই তখন কাট করে বলবে ভাই এই সিনেমাটা চলছে, এই সিনেমা দর্শক টিকিট পাচ্ছে না, তোমার সিনেমা চলছে না, আমাকে একে দিতে হবে, বাই ডিফল্ট আমাকে দিতে হবে, আমার কিছু করার নেই। তখন সেই ইকুয়েশনটা কিন্তু উল্টে যাবে। আজকে যে কোনো প্রোডাকশন হাউস, যে কোনো লোক, মানে তারা যদি ভাবে যে আমরা দর্শকের ওপরে গিয়ে কাজ করব, যে দর্শক দেখছে না, দর্শককে ঘাড় ধাক্কা দিয়ে হলে ঢুকিয়ে সিনেমা দেখানো যায় না, তো তারা যদি মনে করে যে ভাই চলছে না তবু আমি চালিয়ে রাখবো, তারপরে দেখবি হল মালিকেরাই বলবে ভাই তোমার জোরে কিছু হবে না, দর্শক যেটা দেখতে চাইছে আমি সেটাই চালাবো, আমার কিছু করার নেই। আলটিমেটলি সেটাই হবে। আচ্ছা, সো শুভমদা খুব ভালো একটা বক্তব্য রাখলো যে একটা মেরিট থেকেই ডিসাইড হবে যে সিনেমাটা কিরকম চলছে, বা সিনেমাটা কোনটা ভালো ওয়ার্ড অফ মাউথ, সেটাই লং রান। সেটা আমরা প্রত্যেক বছরই দেখেছি যে এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হবে, সেটাই পরের দিকে লং রান নেবে, পুজো কদিন সবাই ব্যবসা করে।
তো এবার হ্যাঁ আমি বল না, কেউ প্রত্যেকটা- কেউ কি গ্যারান্টি দিতে পারে, মানে কেউ কি গ্যারান্টি দিতে পারে পার্টিকুলার সিনেমা চলছে না তবু আমি হলে লাগিয়ে রাখবো? না, এই মানে এটার গ্যারান্টি কে দেবে? আমি কেউ যদি দেবে না, এবার আমি যদি এবার নাম নিয়েও বলি, হ্যাঁ এসবিএফ তার নিজের হলে এটা করতে পারে, যে ভাই করতে আমার পারে। হল আমি যা ইচ্ছা করতে পারি, কিন্তু বাকি যারা হল মালিক তারা বলবে ভাই তুমি তোমারটা করো, কোনো অসুবিধা নেই, তোমার সিনেমা চললে আমরা নিজেদের হলেও তোমার সিনেমা লাগাবো, তোমার সিনেমা বেশি চলবে কারণ তোমার সিনেমা চলছে। যদি আমরা হুম, দেখি চলছে না, তাহলে যেই সিনেমাটা চলছে আমরা সেটা লাগাবো। এবং সেটা বলিউড বলে না, কিন্তু তারা যদি দেখে যে এই টাইমে কোনো হিন্দি সিনেমা এসছে, সেটা হুম, মানে বাই ডিফল্ট খুব ভালো চলে যাচ্ছে, হিন্দিটা হুম, দেখতে যাচ্ছে, তখন হুম, নাহলে তুই বল না মহাভারত নার্সিমা কি করে এতগুলো হিন্দি শো, মানে হিন্দি সিনেমাকে শো কমিয়ে মহাভারত নার্সিমাকে শো দেয়, কি করে দেয়? এটাই। তাহলে কন্টেন্টের দম তাহলে ছিল। হ্যাঁ, তাহলে সেই জিনিসটা ওয়াইআরএফ তখন কেন আটকাতে পারলো না? যতই বড় প্রোডাকশন হাউস হোক না কেন ভাই, দর্শক যেটা বলবে, দর্শক বলেছে মহাভারত নার্সিমাই দেখবো, হল মালিক বলেছে ভাই তোমার আর কোনো কথা শুনতে পারবো না, দর্শক ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, আমি ওটাই চালাবো, তারা চালিয়েছে Exactly. পরে। এরকম হল যেখানে আমি দেখেছি কলকাতাতে একটা শো পেয়েছে মহাভারত নার্সিমা, সেখানে পরবর্তীকালে সেই হলেই আমি ছখানা শো দেখতে পেয়েছি মহাভারত নার্সিমা, এবং ছখানা শোই ভালো চলছে। আলটিমেটলি আমাদের সবাই রূপমন্দির ব্যবসা এখনো করতে চলছে এসছে। নারসিমহা। তাহলে এখানে দেখ সবাই ব্যবসা করতে এসছে, ঠিক আছে, ব্যবসার জায়গাতে বন্ধুত্ব থাকে না, এটা কেউ যদি বলে তাহলে মানে সেটা ভুল কথা, যে আমি বন্ধু ভাই চলো করি, ও মুখের কথা, ওটা বলতে শুনতে ভালো লাগে, ওটা আলটিমেটলি কাজের কাজ যখন হয় তখন ওটা দেখা যায় না। একদমই তাই। আচ্ছা প্রত্যেকটা একটা কথা মানে তুমি বলো, এই বিষয়টা আমি পলিটিক্যাল দিকে যেতে চাই না, বাট একজন ব্যক্তিত্ব আছে যে আমরা দেখছি যে মানে সেই পার্টিকুলার একটা সিনেমা নিয়ে প্রচুর কথা বলছে। আরে কুণাল ঘোষ অ্যাকচুয়ালি মানে রক্তবীজের বা উইন্ডোজের থেকে মানে টাকা খেয়েছে, ওই জন্য প্রথম দিয়ে রক্তবীজ টু নিয়ে নাচানাচি করছে, রঘু ডাকাতকে হালকা ব্যাশ করার চেষ্টা করছে। আর রক্তবীজ টু এর সে দেখেছে, রিভিউ দিয়েছে হেভি সিনেমা, আসুন আসুন দেখুন। মেলায় যেরকম আমরা বিক্রি করে না লোকেরা, আসুন কিনে যান বৌদিমণি, এত কম টাকায় পাওয়া যাচ্ছে, ওরকম ভাবে বলছে আর কি, কমেন্ট্রি করছে। তো রঘু ডাকাতকেও সেখানে প্রুভ করেছে, সেই ওভারঅল বিষয়টা এটাই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এরা তো কেউ সিনেমার জগতের লোক না, রাজনীতি Exactly. জগতের লোক, ঠিক আছে। আর শিবুদা নন্দিতাদি যদি এই জিনিসটা করে থাকে, যে দেব যেহেতু একজন অ্যাক্টার, মিনিস্টারের একটা জায়গা আছেন, এইবার সাপোজ ধর এই জায়গাটা যদি আবার মানে করার চেষ্টা করে, যে কোনো একজন পার্টির লোককে দিয়ে বলিয়ে বা এই জিনিসগুলো করিয়ে কিছু যে হবে, কন্ট্রোভার্সি হবে, অ্যাকচুয়ালি এইগুলো করে না মানে নিজের পায়ে নিজে কুড়ুলটা মারছে। প্রথম কথা, এই লোকটার কথা কেউ পাত্তা দেবে না, খিল্লির চোখে যতবার এসেছে, এবং এই লোকটা মানে যদি এসে বলে রক্তবীজ, আর দেখ আমার উইন্ডোজের কাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, উইন্ডোজ বরাবরই অনেক খাটাখাটনি করে অনেক রিসার্চ করে তারা কাজ নিয়ে আসে, সেটা আমরা রক্তবীজ দেখেছি, আমরা বহুরূপে দেখেছি, আমাদের কন্টেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা জানি তারা স্ট্যান্ডার্ড কন্টেন্ট বানায়। কিন্তু এক্স্যাক্টলি। এরা যে প্রমোশন করার জন্য যে যেই মানুষগুলোকে ধরে নিয়ে আসছে, এ তো ভাই কার্টুন। কুণাল ঘোষ তো সিরিয়াসলি কার্টুন, ডিপিতেই তো কার্টুনিক্স ও একটা ফটো যদি দিয়ে এসে রেখেছে যদি মন্তব্য করে কম কম টাকায় বা ভালো হয়েছে হ্যান হয়েছে, আরে ভাই তোর কথা লোকে ধরবে কেন? আজকে কুণাল ঘোষ আমি বাদ দিচ্ছি, আজকে নর্মাল দেখবি ফেসবুকে কিছু কিছু পেজ আছে, তারা রীতিমতো যারা নিজেদের ডিজিটাল যারা আছে না, ওই যে কি যেন বলে ডিজিটাল ক্রিয়েটার, হ্যাঁ, ডিজিটাল তারা দেখবি সিনেমার রিভিউ কি করে, সিনেমার রিভিউ ওই লেখালেখি করে লেখে, ঠিক আছে। ফুড ব্লগার ভাই যদি এরকম নিয়ে মতামত রাখে, ঠিক আছে, তাহলে তো দেখতে গেলে সবাই রিভিউয়ার, দেখতে গেলে তাহলে ফুড সবাই ব্লগার, রিভিউয়ার। ফুড ব্লগিং বলে এখন আর কিছু নেই, ফুড ব্লগিং যে হ্যাঁ, নামটা, ওটা ফুড ব্লগিং বলে এখন আর সেটাকে ফুড ব্লগিং মানে ওইটাকে ওটা ফুড ব্লগিং বলে না, হ্যাঁ ওটাকে ফুড ফুড ব্লগিং, ব্লগিং অ্যাকচুয়ালি বলে না। ঠিক আছে, ওই ফুড ওই ব্লগিং। হাঁড়িতে 1 কিলোর ঘি ঢালা, এ ভাই ঘিটা ঐতিহাসিক ছড়িয়ে ঘি। গেল, দেখ না না লাস্টে যে একটা সিনেমা, ঝিলাম গুপ্তা কোন একটা সিনেমাকে নাকি হেভি বলেছে, হেভি বলেছে, ফেলু বক্সি। ফেলু বক্সি। এইবার তাহলে কুণাল ঘোষ দাদা যিনি আছেন, তাহলে তিনি তাহলে বলুন বা অডিয়েন্স বলুন যারা ফেলু বক্সি দেখেছে, ফেলু বক্সি কি খুব মাস্টারপিস সিনেমা?
তা কি জন্য বলেছে ওই ফুড ব্লগার, কেন কথাটা বলেছে, আর তো কিছু বলার নেই। কাল রাত্রি সিরিজকেও ভালো বলেছে, কাল রাত্রি ব্যাপক নাকি। কি 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 সিনেমা? কাল রাতে, কাল আরে কাল রাতে রাতে হয়েছে সিরিজ, কাল রাত্রি হয়েছে সিরিজ। আর চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না, মানে মানে অ্যাক্টিং তো মানে এও সৌমিত্রিষা পারে না, রয়েছে। সৌমিত্রিষা। মানে ওর সিরিয়ালের জন্যই ঠিক আছে। ওই দেবদার মনে হয় পায়ে পড়েছিল, মানে 3-4 মাস বা 6 মাস মনে হয় বাড়িতে ফাড়িতে মনে হয় সমস্ত কিছু কাজ ফাজ করে দিয়েছে, তারপরে না নে তোকে একটা দিলাম তোর, মানে নিয়ে ওকে প্রধানে নিয়েছে, একটা ব্যাপার মনে হয়। তাই যাই মন্তব্য করে থাকে বা কুণাল ঘোষ যদি বলে থাকে মাস্টারপিস, কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেবে না। পাবলিক যারা আছে, যারা উইন্ডোজের কাজ দেখতে পছন্দ করে, তারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা এক্সপিরিয়েন্স করবে। এবং আমরা যারা রিভিউ করে থাকি, আমাদের মানে যদি 50টা লোকও চেনে থাকে, আমি 5,000 বলছি না, আমাকে যদি বা আমাদেরকে যদি 50টা লোকও চেনে, এই 50টা লোকও যদি বিশ্বাস করে যদি সিনেমাটা দেখতে যায়, হ্যাঁ সিনেমাটা কেমন হয়েছে, আমরা সবকটা সিনেমা নেই, একটা ভালোটা যদি থাকে ভালোটাও নিয়ে আসবো। সেরকম দেবী চৌধুরানীর ক্ষেত্রেও সেরকম রক্তবীজ, ঠিক আছে। একদম। সুতরাং এই কুণাল ঘোষ জিনিসটা করে একদম জগা খিচুড়ি করে দিল। আর ওই যে পোকিংটা করলো, লাভ কিছুই হলো না, বরঞ্চ রঘু ডাকাত যেরকম প্রমোশন করছে, আরো যেন প্রমোশনটা আরো বেশি পরিমাণে বেড়ে গেল। এটাই, এইগুলো মূর্খতা ছাড়া কিছু নেই, মূর্খতা। হুম। আচ্ছা সৌভিকদা, তুমি আমাকে বলো, কালকের হ্যাঁ। কান্তারা ট্রেলার আমরা দেখলাম, কান্তারা চ্যাপ্টার 1-এ, তো সেই সিনেমাটা 2 অক্টোবর আসছে। 2 অক্টোবর আসলে কি এই যে বাংলা সিনেমা, এই 4টে বাংলা সিনেমা, তারা কিছুটা হলে হ্যাম্পার হবে? চাপ হবে, হ্যাঁ চাপ হবে, ভালো চাপ দেখ হবে। দেখ ব্যাপারটা হচ্ছে, দেখ চাপ থেকে কিছুটা হবে, কারণ দেখ ব্যাপারটা হচ্ছে যে রক্তবীজার রঘু ডাকাত রক্তবীজ পাচ্ছে হচ্ছে 40% শো, রঘু ডাকাত 50% শো। এবার বাকি 5% দুটো সিনেমা, এবার কোনটা কোথায় যে না ফল না পড়ে মতন। এবার ধর এরকম হলো যে এদের সিনেমা ভালো হয়ে গেল, এবার ভালো সিনেমাতে ব্যবসা, এটাতে আনফর্চুনেট হবে। তার উপরেও যেটা হচ্ছে পরের সাথে কান্তারা 2 চলে আসে, এটা নিয়ে হাইপ আছে। তুই দেখ কান্তারা 1 কিন্তু প্রথমে রিলিজ করলে কানাডা ভাষাতে, হিন্দিতে প্রথমে রিলিজ দিল, তারপর ছবিটা যখন ওয়ার্ড অফ স্প্রেড করলো যখন, তখন ছবিটা কিন্তু হল কিন্তু বাড়াতে থাকতো তখন আর কি। এইবার তারা কিন্তু সরাসরি প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে কিন্তু আসছে। কান্তারা বেশ সুতরাং ভালো একটা চাপ চলেছে, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু খারাপ চলেনি, ভালো চলেছিল সেটা। হ্যাঁ, এবং তুই দেখ ট্রেলারটা কিন্তু দারুণ রেসপন্স কিন্তু পেয়েছে, সলিড রেসপন্স ট্রেলারটা কিন্তু। সুতরাং চাপ থাকছে, কিন্তু চাপ থাকছে এই যতক্ষণ কলকাতায় ডিভিশনের দুটো ছবির উপর চাপ থাকছে। দেখ আমার মনে হয় না যে রঘু ডাকাত বা রক্তবীজের উপর খুব একটা চাপ হবে বলে, চাপ হবে হচ্ছে এই দুটো সিনেমার উপরে। দেখ ছবিগুলো ভালো তো হতে ভালো হয়ে গেল, ভালো তখন কি হবে, ব্যবসা কথা সেটা একটা আনফর্চুনেট ব্যাপার হয়ে যাবে না। এটা খুব অবাক বিষয় হবে না যে যত কাণ্ড কলকাতাতে 2 অক্টোবরে পুরো ওয়াশ আউটই হয়ে গেল? এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। না আমি বুঝি এবং না, এবং এই যে যত একটি যখন কলকাতার এই ডিভিশন না সরে নেওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি। বড় ম্যামথ টাইপের একটা সিনেমা, তোর 2 বছর আগের একটা ফেলে আসা সিনেমা, ওই নিয়ে মাঝখানে কন্ট্রোভার্সি করলি, আবিরকে নিয়ে সেই ফোনের বার্তালাপ ইউটিউবে পুরো ছড়িয়ে গেল, লোকে সব শুনলো, তারপরে ওই ছ্যাঁচড়ামি করে আবার এই দুর্গাপূজায় আনতে হলো। আরে রক্তবীজের আবিরকে লোকে দেখবে না যতকাণ্ড কলকাতায় এই আবিরকে দেখবে? এক কেউ কারোর কি এইটুকুনি একই স্টারের দুখানা ছবি। আরে আরে তুমি বলো না সৌভিকদা, চারিদিকে এত উত্তেজনার পরিবেশ, ওই কোন সত্যজিৎ ফেলুদা হ্যান ত্যান এইগুলোকে মিক্স ফিক্স করে নাকি, আমি তো ট্রেলারটা তো ওরকম কাইন্ড অফ কিছু একটা বলার চেষ্টা করছে। আমি ট্রেলারটা আমার খুব একটা সেরকম দুঃখ লাগেনি। যদি এটা পরে আসতো নভেম্বরের সাইডে, ঠিক আছে চলো, কোনো সেরকম এখন সিনেমা নেই, বা মোটামুটি অন্যান্য সিনেমাগুলো একটু পুরনো হয়ে গেছে, আবিরের একটা সিনেমা আসলো তাও লোকে আমি বলেছিলাম ভিডিওতে, আমি বলেছিলাম যে মানে যতকাণ্ড কলকাতার অ্যাকচুয়ালি মানে উচিত ছিল এই যে ফাঁকা উইন্ডোটা চলে গেল পুজোর আগের, তুমি তখন আনতে পারতে না, পুজোর পরের উইন্ডোটা যখন ফাঁকা থাকবে তখন তুমি কান্তারার পর উইন্ডোটা যে ফাঁকা, তখন তুমি আনতে পারতে না। মানে কালী পুজোতে এমন কোনো বড় এবং ছবি নেই জানিস তো হ্যাঁ, মানে এবং জানিস তো এটা যেরকম না দর্শকের একটা ইয়ে হবে যে দেবী চৌধুরানীও কিন্তু করতে পারতো, কালী পুজো যখন আসছে দেবী চৌধুরানী কিন্তু কালী পুজোতেও আনতে পারতো, তাহলে কিন্তু একটা ব্যাপক ব্যবসা, একটা ব্যাপক। কালী পুজোতে তো আগের বছর মতো সিঙ্গাম দুর্গাপূজা একদিন পরে আসছে, শোটা আরো বেশি পেতো, শোটা আরো বেশি পেতো দেবী চৌধুরানী। যাই হোক, তো ওই হ্যাঁ বলো সবিতার বক্তব্য। না ওটাই আমি বলছিলাম আর কি, যে ডিভিশনে এই যতক্ষণ ছবিকে না সরিয়ে নিলে বঞ্চ ঠিক হতো, এটা প্রত্যেকটা বলে কালী পুজো আনলে বরঞ্চ বেশি ভালো হতো সেটা আর কি। কারণ 5% কি হবে, কিছুই তো না।
কিছুই হবে না 100%-এ। তারপরে এদের অ্যাকচুয়ালি মানে কি বলতো, আমার মনে হয় এটা ওরা ইচ্ছা করেই করে, যে তারপরে একটা কাঁদুনি গাইবে, ও আমরা তো শো পাইনি ওই জন্য চলেনি, আমাদের তো দেখ শোটা কালী দেওয়া হয়নি। পূজায় আসলে এই যে প্রাইম টাইম শো গুলো পাওয়ার, দেবী চৌধুরানী ভালো পেত, শুভ্রজিৎ মিত্র একজন ভালো পরিচালক, হুম। এই এই ক্ষেত্রে তখন শো পাওয়া নিয়ে কোনো চাপ হতো না, লোকে চাপ হতো আরামসে না। এনজয় করতো। আর Exactly. কালী পুজো থেকে শুরু করে ওই মোটামুটি ওই ভাইফোঁটা অব্দি যে উইন্ডোটা আছে মোটামুটি ওই 5-6 দিনের, এটা কিন্তু ভালো ব্যবসা। কেন বল্লভপুরের রূপকথা চলেনি? বল্লভপুরের রূপকথা তো সেই সময় এসেই চলেছে। খুবই ভালো ব্যবসা করেছে। হুম। আর দেখতে গেলে তো এখন তো বৃষ্টির পরিবেশ, এই তো ওয়েদার রিপোর্ট বলে দিচ্ছে 26 থেকে 29 তারিখ অব্দি বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আরে লোক ঠাকুর দেখতে যাওয়া নিয়ে লোকের চাপ তৈরি হয়ে যাচ্ছে, চারিদিকে জলে জলে মন, অটো বাস, তারপরে এই যে গাড়ি ফাড়ি গুলো দেখছি একদম পুরো কাঁচ অব্দি ডুবে আছে। হয়ে গেল এবার এটাই। পুজো, সিনেমা তো পরে কথা, সিনেমা তখন, সিনেমা কখন লোকে কখন দেখে, যখন মনে হচ্ছে পুজোর সময় চলছে একটা বাংলা সিনেমা দেখে আছে, লোকে যেই ব্যাপারটা থাকে। কেউ তো আর সকালবেলায় ব্রাশ করতে করতে আমাদের মতো না, ব্রাশ করতে করতে ফ্রেশ হয়ে জামা কাপড় নিয়ে চলো 9টার সময় শো আছে আমরা বেরিয়ে পড়লাম, তাই আগে রিভিউ দিবে কার রিলিজ করছে। আশা করি 2 দিনে একটা ভালো রেসপন্স পাওয়া যাবে, এখনো তো সেরকম কিছু না, দেখলাম না, সপ্তমী অষ্টমী দেখা যাক। থেকে মাঝারি বলছে, সপ্তমী অষ্টমী থেকে বলছে কমে যাবে, দেখা যাক কি হয়। দেখা যাক, যদি সপ্তমী অষ্টমীটাও যদি কমে তাও বলবো অনেক ভালো। অনেক আছে। ভালো। হ্যাঁ। আচ্ছা, এবার আমি একদম শেষ কোয়েশ্চেনে আসবো। শুভমদার কাছে আসছি, সবাইকে সেমই কোয়েশ্চেন করবো। এই যে 4টে বাংলা সিনেমার ট্রেলার তোমরা দেখেছো, প্রত্যেকটা ট্রেলারের মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেস্ট লেগেছে এবং কেন লেগেছে সেটা বলো। প্রথমে শুভমদা বলো। আমি আমার যেটা সব থেকে, মানে আমি খারাপ থেকে শুরু করি আগে, খারাপ হুম। থেকে ভালোতে আসছি। হ্যাঁ, আমার সব থেকে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যতকাণ্ড কলকাতাতে। অনেক দত্তের কাজ যেই কোয়ালিটির কাজ হয়, যেই কোয়ালিটির কাজ আমি আশা করছিলাম, এটা সেই কাজ নয়। অন্তত ট্রেলার দেখে, ট্রেলারের মধ্যে বিজিএম ওয়ার্ক করছে না, ট্রেলারের মধ্যে সেই গোয়েন্দা গল্প যেটা আমরা এর আগে কলকাতাতে অনেকবার দেখে এসেছি, ঠিক আছে, সেই সত্যজিৎ রায় টাচ, ঠিক আছে, সেটা রাখলো, কারণ অনেক দত্ত সত্যজিৎ রায়কে অনেক ভালোভাবে স্টাডি করেছে এবং খুব ভালোভাবে তিনি সেই জিনিসটাকে দেখাতে পারে, তার কাজটার যে অ্যাডাপ্টেশন ওটা ভালো হয়। সেই আবির এরকম রোল বহু করে এসছে, তো সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আমার ওই ট্রেলারটা আমার সব থেকে বলতে পারি যে একটু পিছিয়ে রাখবো আমি সব থেকে, যে সেটা আমি বারবারই বলছি, সেটা আমার মনে হচ্ছে রিলিজ টাইমটাও তাদের ঠিক হয়নি, হল পেতেও সমস্যা হবে, লোক গিয়ে কতটা দেখবে সেটা আলাদা কথা, সেটা পরের ব্যাপার, সেটা আমরা জানতে পারবো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী। তারপর আমার মনে হচ্ছে যে দেবী চৌধুরানীর আমার দুটো জিনিসের জন্য আমার একটুখানি মানে লাগছে, সেটা হচ্ছে এক তো ভিএফএক্স এর কাজ ভালো না, দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত, যেই দুটো বড় বড় কাজ এবং দুটো একই সময়ের গল্প বলছে প্রায়। এবার ওই সময়টাকে তুলে আনতে গেলে, তাদের দুজনের লড়াইটা দেখাতে গেলে তোমাকে বড় একটা বাজেট দিতে হবে, সেটা ভেবেই প্রজেক্টে নামা উচিত। কিন্তু সেই প্রোডাকশন ভ্যালু আপাতত, হ্যাঁ মানে দেখতে জিনিসটা ঝা চকচকে লাগছে, কিন্তু যখনই অ্যাকশন সিকোয়েন্সে আসছে দেবী চৌধুরানী, কারণ এর আগে যে দেবী চৌধুরানীটা হয়েছিল ওটা কিন্তু মোর ড্রামাটিক ছিল, ওটা অ্যাকশন বেসড ছিল না। এখানে অ্যাকশনের দিকটাকে তুলে ধরা হয়েছে, এই দেবী চৌধুরানীতে অ্যাকশনের দিকটাকে বেশি করে ফোকাস করা হয়েছে। যখনই অ্যাকশন হচ্ছে তখনই তোমার সেখানে বাজেটটা দরকার হয়, আর সেখানে যেখানে ঘোড়া চালাচ্ছে, যেখানে যে স্টেট ফেট গুলো করেছে ওইগুলো দেখতে ফেক লাগছে, সত্যি কথা বলতে ওই যে আমার সেই জায়গাগুলো, হ্যাঁ ওই সিনগুলো সিরিয়াসলি ফেক মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ 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 ওটা বোঝা যাচ্ছে, এবং মানে বুম্বাদাকে দেখতে ভালো লাগছে। কিন্তু শ্রাবন্তী দি অ্যাজ দেবী চৌধুরানী আমার একটু কোয়েশ্চেন মার্ক আছে। আমি এটা ভিডিওতেও বলেছিলাম, আমি আবার বলছি, আমি এটা সিনেমাটা না দেখে আমি এই চরিত্রটা সম্বন্ধে না কিছু বলতে পারবো না, কারণ শ্রাবন্তী দি যদি তার নর্মাল অ্যাভারেজ অ্যাক্টিংটা করে, যেটা সে প্রত্যেকটা সিনেমাতে করে আসে, তাহলে এই রোলটার সঙ্গে জাস্টিফাই করা যাবে না। এই রোলটার জন্য যে স্পার্কটা দরকার, যে পাওয়ারটা দরকার, সেটা কতটা মেকার্সরা তার থেকে বার করতে পারবে এবং তিনি কতটা মানে ডেলিভার করতে পারবে, ওটা সিনেমাটা না দেখে বলাটা ভুল। আমি আগে সিনেমাটা দেখবো, তারপরে আমি এই কারণে তারপরে আমি রাখবো দেবী চৌধুরানীকে, এবং আমি রঘু ডাকাত আর রক্তবীজ এই দুটোকে সমান সমান জায়গাতেই রাখবো। এই দুটো কেউ কারোর থেকে পিছিয়ে না। না ওইরকম বললে হবে না, যে কোনো না 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 একটা না না আমি কেন তোকে না, আমি আমার রিজনটা বলছি, আমি কিন্তু ডিপ্লোম্যাট হয়ে আনসার দিচ্ছি না। তুই যদি আমাকে ফোর্স করিস তাহলে আমি বলতেই পারি, কিন্তু সেটা কিন্তু আমার ভ্যালিড আনসার হবে না। কেন আমি তোকে বলছি, কারণ রঘু ডাকাতেও একটা নেগেটিভ দিক আছে এবং রক্তবীজেও একটা নেগেটিভ দিক আছে, সেই জন্য বাদবাকি দুটো সিনেমারই আপাতত লুক অ্যান্ড ফিল ভালো, দুটো সিনেমারই কাস্টিং ভালো, দুটো সিনেমারই প্রোডাকশন কোয়ালিটি ভালো,
দুটো সিনেমাই সেইভাবে মানে বড় গ্র্যান্ডারে শুট করা, সব ঠিক আছে। রঘু ডাকাতের লাস্টের যে এআই পোর্শন এবং লাস্টের যে জাহাজের সিকোয়েন্স, সে দুটো দেখতে ভালো লাগছে না। রঘু ডাকাতের জাহাজের যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে ওটা ফেক লাগছে দেখতে। কারণ যখন সেট তৈরি হচ্ছিল, যখন আমাদের দেখানো হয়েছিল যে এরকম একটা বড় জাহাজের সেট তৈরি হচ্ছে, তখন আমরা ভেবেছিলাম যে কি না কি হবে, কিন্তু এখন যখন আউটপুটটা বেরোচ্ছে, সেই আউটপুটটা আমাদের মন ভরাতে পারছে না রঘু ডাকাতের। সেই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটা ক্লাইম্যাক্স আসবে বোধহয়, সেই জায়গায় ভিএফএক্স এর কাজ দুর্বল। ঠিক আছে, এআই দিয়ে যেগুলো করেছে লাস্টে চাঁদের ওখানে ঘোড়া নিয়ে রেড মুন, ওই জায়গাটা দুর্বল। এবং রক্তবীজের যে জায়গাটা দুর্বল সেটা হচ্ছে রক্তবীজের গান। উইন্ডোজের গান সবসময় ভালো হয়, বাট এইবার আমার গানগুলো ভালো লাগেনি। উইন্ডোজের গান কিন্তু চার্টবাস্টার হয়, উইন্ডোজের গান পুজোতে বাজে, উইন্ডোজের গান তোর মাইকে, পাড়ার মাইকে বাজানো হয়, কিন্তু সেই লেভেলের গান উইন্ডোজ এবার প্রোভাইড করতে পারেনি। এবং এই জন্য আমি দুটো সিনেমাকে একই জায়গায় রেখেছি। রক্তবীজ 2 এর অ্যাকশন কিরকম? ভালো? রক্তবীজ 2 এর অ্যাকশন আমার ভালো লেগেছে, আপাতত খুব খারাপ লাগেনি। বাংলার বাজেটটাকে যদি মাথায় রাখি, দেখ মানে আমি এটা মাথায় রাখি, যখনই কোনো সিনেমার ভিএফএক্স অ্যাকশন নিয়ে কথা বলবো, সেই মার্কেটের বাজেটটাও তো মাথায় রাখতে হবে। আমি একটা বিশাল অ্যাকশন সিকোয়েন্স, জওয়ানের মতো অ্যাকশন সিকোয়েন্স আমি এখানে আশা করতে পারি না। কারণ জওয়ান যে টাকায় তৈরি, সেই টাকায় রক্তবীজ তৈরি নয়। তারা তাদের নিজেদের মতো করে চেষ্টা করেছে এবং সেটা খুব খারাপ লাগছে না। কিছু পোর্শন আমার উইক লেগেছে, সেই জন্য আমি দুটোকে এক জায়গায় রেখেছি। আচ্ছা, আমার যেটা সমস্যা মনে হলো দেবী চৌধুরী আরো বেশি করে, কারণ 25 কোটি বাজেট বলে সেটা যদি ভিএফএক্স এরকম হয়, সেটাই একটা সমস্যার ব্যাপার। যাই হোক, তো প্রত্যয়ের কাছে এবার আসবো। প্রত্যয়রা, তোমার কাছে এই 4টে ট্রেলারের মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট লেগেছে এবং কেন? দেখ, আমি এত বেশি করে এত শুভম যেই পয়েন্ট গুলো বললো, সেই প্রত্যেকটা পয়েন্টের সাথে আমি অ্যাগ্রি। যে কটা পয়েন্ট বলেছে, রঘু ডাকাত পাশাপাশি রক্তবীজ যে পয়েন্টটা বললো, দেবী চৌধুরানী যে পয়েন্ট গুলো বললো, প্রত্যেক ভিডিওতে আমি আমার ভিডিওতে মানে চ্যানেলে বলেছিলাম যে এর আগে যে সিনেমাটা এসেছিল দেবী চৌধুরানী, যে ক্যারেক্টারটা প্লে করেছিল সুচিত্রা সেন, মানে দীনেন গুপ্ত, যেটার মধ্যে কিন্তু স্টোরিটাকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তখনকার বাংলা সিনেমা, তখন ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছিলেন হচ্ছে বসন্ত চৌধুরী, মানে দুর্দান্ত অভিনেতা। ঠিক আছে, স্টোরি ড্রামা পোর্শনটা বেশি করে বের করে আনা হয়েছিল ওখানে। মানে ওই যে ভবানী পাঠকের সাথে তার যে প্রথম দেখা হচ্ছে, ওই সময় তার এক্সপ্রেশন, বা সে যখন ওই রানীমা হয়ে উঠছে, মানে ডাকাত রানী হয়ে উঠছে, তার যে একটা অভিব্যক্তি, ওই যে শুভম যেটা বললে, একটা ডাকাত রানী হয়ে ওঠার মধ্যে যে ভেতরের যে একটা স্পার্ক, সেটাকে জাগিয়ে তোলা। ঠিক আছে, সে একটা সাধারণ মানে মধ্যবিত্ত মানে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, সেখান থেকে তাকে দুধ ছাই করে তাড়িয়ে দেওয়া হয়েছে শ্বশুর বাড়ির থেকে। তারপরে সে চেহারাটা এতটা বাল্কি করে ফেলেছে না, মানে চেহারাটা নিয়ে প্রথমত কোনো খাটাখাটনি করেনি। এই একটা বিষয় কতটা এই যে, কেননা দেবী চৌধুরানী ক্যারেক্টার আমরা যেটুকুনি পড়েছি, সে কিন্তু সব রকমের অস্ত্রবিদ্যা কিন্তু শিখেছে, গণিত থেকে শুরু করে, এছাড়া অন্যান্য বিদ্যায় তো পারদর্শী ছিল। আমি জানি না শুভজিৎ কিন্তু কোন বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করছে, কেননা দেখ পুরো। এবং জানিস, এবং প্রত্যয় আমি একটুখানি তোকে কাটলাম, এখানে না একটা এজের ফ্যাক্টরও আসে। দেবী চৌধুরানী যেই এজের গল্পটার কথা বলছে, ঠিক আছে, দেবী চৌধুরানী যে এজের গল্পটার কথা বলছে, মানে পার্টিকুলার ক্যারেক্টারটা যে এজটাকে দেখানো হচ্ছে, এবং শ্রাবন্তীদির এই প্রেজেন্ট টাইমে যে যা এজ, পার্টিকুলার টাইমে শ্রাবন্তীদির যেই এজে তিনি আছেন, সেখানে তার জিনিসটাকে পিছিয়ে নিয়ে যেতে হবে, এবং সেটার জন্য ভালো মেকআপ দরকার, সেটার জন্য তোর বডি ট্রান্সফরমেশনের জন্য সেই খাটনিটা দরকার। কারণ তুমি একটা যখনই তুমি একটা ছোট মানে এরকম ধরনের তুমি তোমার নিজের জিনিসটাকে পেছাচ্ছ, তোমাকে সেটা তোমার চোখে মুখে এবং বডিতে সেই জিনিসটা ছাপ পড়তে হবে, তবেই তুমি সেখানে তুমি পাওয়ারটা জেনারেট করতে পারবে। ভাই, আফটার অল দেবী চৌধুরানী, তুমি এরকম কোনো ক্যারেক্টার করছো না যেখানে তুমি নর্মাল একটা অ্যাভারেজ অ্যাক্টিং করলে। শ্রাবন্তীদির 100% দিতে হবে, না হলে দাঁড়াবেই না। হ্যাঁ, আরেকটা পয়েন্ট আমি দেখলাম, এই আজকে একটা দেবী চৌধুরানী গান বেরিয়েছে, গানটা খুব ভালো হয়েছে। ভালো গানটা আমিও শুনলাম, গানটা খুব ভালো। লগ্নজিতা গেয়েছে বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ, লগ্নজিতা গেয়েছে, গানটা খুব ভালো হয়েছে, আমার বলা হয়নি। ওখানে একটা দেখবি, তুই ভিজুয়াল দেখবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী ঘোড়া করে হাঁটছে, এবং দেখে যে একটা ঘোড়ার উপর বসে আছে বা কিছুর উপর বসে আছে, করে ইয়ে করছে আর চোখ মুখের এক্সপ্রেশন দিচ্ছে। এইটা যদি সিনেমায় দেখায়
ভাই পুরো ফেক লাগবে, এটা তো পুরো ফেক। কেননা রঘু ডাকাতে দেবদা যে ঘোড়াটা চালাচ্ছে সেটা কিন্তু রীতিমতো সে শিখেছে। শ্রাবন্তী এই যে অ্যাকশন দৃশ্যগুলো করার সময় তার যদি ফ্লেক্সিবিলিটিটা যদি না থাকে, শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে কিছু হবে না, সেই বডি ল্যাঙ্গুয়েজ প্রসেনজিতের ব্যক্তিত্বে প্রকাশ পাচ্ছে। আর আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়, এটা আমি আগেও বলেছি, এই শ্রাবন্তীকে নিয়ে চিন্তার বিষয়। কেননা এই সিনেমার সিংহভাগ জুড়েই কিন্তু যেহেতু একটা ওমেন সেন্ট্রিক একটা ক্যারেক্টার হতে চলেছে, অনেকটা দায়িত্ব কিন্তু তার কাঁধে রয়েছে। বুম্বাদার তো অবশ্যই রয়েছে, নাম যেহেতু দেবী চৌধুরানী, এবং এই সিনেমার যেহেতু কিন্তু ট্রেলার লেভেলে আমার কিন্তু গল্পটা ভালোই লেগেছে। ভিএফএক্স এর দুর্বলতা আছে, যেটা পৃথ্বীজ বললো 25 কোটি টাকা বাজেট, 25 কোটি টাকা যদি বাজেট হয়, যদি এরকম ভিএফএক্স হয়। আর রঘু ডাকাতের ক্ষেত্রেও শুভম যেটা বললো যে হ্যাঁ দুর্বলতা তো অবশ্যই দেখা গেছে, যেরকম চাঁদের পোর্শনটা, তারপরে একটা পোর্শন যে এই যে দেবদা এরকম করে ইয়ে নিয়ে যে উড়ে আসছে, এই শটটা রাখার কি দরকার ছিল কোনো? সেটাই। জাহাজের যেই সেটটা তৈরি করা হচ্ছিল, জাহাজের যে সেটটা, যেটা প্রথমে এই সেই ছোট্ট করে পোর্শনে ছবি এসেছিল, ভাইরাল হয়ে গেছিল, আমরা ভেবেছিলাম একটা ভালো, হ্যাঁ একটা ভালো কিছু দেখতে পাবো, কিন্তু দেখে কিন্তু সেই ব্যাপারটা ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে না। মানে দেখে কিন্তু মনে হচ্ছে কোনো রিয়েলিস্টিক সেরকম ভাবে পাওয়া যাচ্ছে না। বা কিছু কিছু জায়গায় ভিএফএক্স এআই এর যে কাজগুলো সেগুলো কিন্তু খুব একটা পলিশড লাগছে না, খুব মানে হালকা এরকম একটা বিষয় লাগছে। কিন্তু টপে কাছে রাখবে তোমার র্যাঙ্কিংটা একটু শুনে নাও। দেবদার যেরকম প্রেজেন্টেশন, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা এনার্জি আছে, ভাল লাগছে, ওভারঅল ট্রেলারটা ভাল লাগছে। এবার যেহেতু সিনেমা না দেখা অব্দি কোনো কিছু বলতে পারবো না। রক্তবীজের মধ্যেও প্রচুর খামতি আছে, গানগুলো তো মানে তস্য জালির থেকে জালি, জঘন্য, সিগন্যাল মানে না, আমার মন্ত্রী আমার মন্ত্রী আমার ডাক্তার, কি সব বালবিচির কি সব গান, এবার লিরিক্স এর তো কোনো মাথা মুন্ডু নেই। যাই হোক, সরি ফর মাই ওয়ার্ড, মুখ থেকে বেরিয়ে গেছে। আর চলে আসে ডাকাতিয়া বাসি শুনে। পুজোয় যদি 2025-এ 2027-এও যদি ডাকাতিয়া বাসি, হ্যাঁ শিমুল, প্রত্যেকটা গান মানে ওদের কি, ওরা তো মাটির এসেন্সটাকে তুলে ধরে। আর ওই আবির আর মিমিকে না মানাচ্ছে, আবিরকে যেন মনে হচ্ছে পুরো সুগার ড্যাডি কাইন্ড অফ লাগছে। মানে ওই এবং জানিস আরেকটা জিনিস, আরেকটা রক্তবীজ 1 যেটা ছিল, ওটা পুজোতে রিলিজ করার একটা সিগনিফিকেন্স ছিল। ওটা পুজোতে রিলিজ করার একটা কারণ ছিল, কারণ ওখানে দুর্গা পুজোটা নিয়েই ঘটনা। পুজোতে রিলিজ করা নিয়ে ওটার একটা মাহাত্ম্য ছিল, যে আমি কেন সিনেমাটা পুজোতে রিলিজ করছি, কেন আমি সিনেমাটাকে পিছিয়ে। ওই সময় কিন্তু অনুপ্রবেশকারী এই সমস্ত ঘটনা কিন্তু প্রচুর হয়েছিল। এই যে বাউন্ডারিতে এই যে অনুপ্রবেশকারী ঘটনা ফটনাও কিন্তু প্রচুর চর্চা এসেছিল, সুতরাং ওই জায়গাটা কন্টেন্টটাও কিন্তু ক্লিক করে গেছিল। ওকে, আর এখন বাংলাদেশের অ্যাঙ্গেলটা ঢুকিয়েছে, এইটা দেখা যাক। আমার কেননা মনে হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ ওই জোর করে একটা সিকুয়েল বানানোর চেষ্টা, মানে ওই একটা ফ্যান ক্যাটার করার মতো, চাই না আমার পলিটিক্যাল ছবি বলে মনে হচ্ছে আমার। দেখো, আমার উইন্ডোজের কাজের প্রতি ভরসা আছে, তারপরে দেখা গেল যে আহামরি কিছুই পেলাম না। মানে দেখে মনে হচ্ছে বলতো কি, মানে টেমপ্লেটটা তো খুবই একদম মানে সাদা মাটা চেনা, যে আহামরি যে নতুনত্ব কিছু, বা এই যে বলিউডের যেরকম সাউথের সিনেমায় ওরকমই টেমপ্লেট, শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াটাকে ওই সেন্টিমেন্টটা, হ্যাঁ ওটাই হচ্ছে ব্যাপার। আর বাকি রইলো যত কাণ্ড কলকাতাতেই, কত লোকে মুখ মারিয়েও যাবে না দেখতে, শুধু বেরিয়ে। ঠিক আছে, ও পয়সা খরচা করে কেন ওইসব দেখতে যাবে? তুই বনের সিনেমাই দুর্গাপূজায় আসার কথা ছিল, কি বানসারা নাকি হানসারা কি সব সিনেমা, বানসারা পিছিয়ে দিল। আর কি করা যাবে, এইসব সিনেমা লোকে দেখতে যায়। তোমার তাহলে সবচেয়ে বেস্ট কোনটা লেগেছে, সবচেয়ে বেশি কোন সিনেমাটা নিয়ে আশা রয়েছে? সব সিনেমা নিয়ে আশা রয়েছে, প্রত্যেকটা সিনেমা নিয়ে আশা রয়েছে। যে কোনো সবচেয়ে বেশি রঘু ডাকাত বলি, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, আমার সবকটা নিয়ে আশা রয়েছে। অঙ্কটা আমি জাস্ট মানে আলাদা করে বিচার করতে পারবো, সবকটা সিনেমা নিয়ে আশা রয়েছে। কলকাতাতে বাদ দিয়ে 3টে সিনেমা নিয়ে আশা। আমি তোকে একদম টু বি ফ্র্যাঙ্ক বলি, আমি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট, ঠিক আছে, সেই জন্য আমার দেবী চৌধুরানীর ট্রেলারটা বা কাজটা দেখার জন্য আমার বেশি এক্সাইট। কেননা আমার গল্পটা যেহেতু পড়া, উপন্যাসটা যেহেতু আমার পড়া, অ্যাকচুয়ালি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে কি দেখাতে চাইছে। রঘু ডাকাত এবং যার সঙ্গে রঘু ডাকাত সব থেকে এগিয়ে রাখছি, আর সব থেকে পেছনে রাখতে হচ্ছে যতক্ষণ কলকাতাতেই। বাকিগুলো দেখা যাবে। রক্তবীজ নিয়ে আশা আছে। ডিভিশনে সন্দেহ হচ্ছে যে একটা ভিএফএক্স তো প্রচন্ড ভজা, আর দিয়ে হচ্ছে শ্রাবন্তী, ঠিক আছে।
মানে শ্রাবন্তীকে দেখে কখনো আমার সেরকম ভরসা আমার খুব একটা যাচ্ছে না আর কি। ঠিক আছে, খুব ওকে ওকে লাগছে শ্রাবন্তীকে। মেন ফোকাস এখানে বুম্বাদাকে নিয়ে ফোকাস করা হচ্ছে। রঘুরাঘাতের দেখ রঘুরাঘাতের সমস্যা আছে, ওই চাঁদের যে ইয়েটা ওটা দেখতে বাজে লাগছে, এআই শট বাজে লাগছে, আর দেখতে ওদের সেই মাস্কোসের মধ্যে লাগছে, যা যে শটটা লাগছে যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো, এই সমস্যা নেই। বাট রঘুরাঘাতের শুনেছিলাম যেটার জন্য এত খাটাখাটনি ওই জাহাজটাকে বানানো নিয়ে, তারপরে দেখা গেল অ্যাকশন সিকোয়েন্সে কি ওই জায়গাটা ঠিকঠাক মতো ওই বড় স্ক্রিনে যখন দেখছি সেরকম রিয়েলিস্টিক দেখতে হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো। হুম ঠিক আছে, কিন্তু রঘুরাঘাত সবথেকে এগিয়ে রাখছে। জাহাজ দিয়ে না, জাহাজের দেখা ব্যাকগ্রাউন্ড যাক। ওই যে গ্রিন স্ক্রিনে করেছে ওটা বোঝা যাচ্ছে। একদমই তাই। নে প্রীতি। আচ্ছা আচ্ছা প্রীতিশ তুই বল, তুই কোনটাকে এগিয়ে রাখবি সব থেকে? বলছি দাঁড়াও। আরে ও তো রঘু ডাকাতকে এগিয়ে রাখবে, নিচে ফেচে কুদে একাকার করে, তারপরে টম এন্ড জেরি শার্ট পরে, ওতে এতে আর কি বলার আছে, ও তো রঘু ডাকাতকে এগিয়ে রাখবে সোজা সাপটা কথা। 4 নম্বরে যতকাণ্ড কলকাতাতে, 3 নম্বরে তোমার দেবী চৌধুরানী, 2 নম্বরে রক্তবীজ 2, আর 1 নম্বরে রঘুরাঘাত। কি বললাম জানি না রিভিউ কিরম আসবে, বাট এখন অবধি তো এটাই আশা রয়েছে, দেখা যাক। তাও কোনোটাই খুব আহামরি না। অন্য বছর এই ভারতে হচ্ছে যে সব ট্রেলার লেভেলে আর কি। বহুরূপী ট্রেলার দেখেও যে খুব আহামরি লেগেছিল তারা, বাট সিনেমাটা খুব আনফরচুনেট ভালো হয়, ফরচুনেট যে ভালো হয়, যাই হোক। তো এইবারেও সেটাই, মানে কোনো ছবি না, নেই। এবারে দুটো ওই মানে ইতিহাসের প্রেক্ষাপটের ওপর যেহেতু দুটো সিনেমা আসতে চলেছে, দুটো সিনেমা নিয়ে আমি অন্তত স্পেশালি এক্সাইটেড। রক্তবীজ ঠিক আছে, এরকম সিনেমা তো আসছে। ওই যে বিশাল ভালো লেগেছে, ছিটকে গেছে, ওটা কোনো ট্রেলার দেখে মনে হয় কোনোটাই। যাই হোক, তো এই ছিল আমাদের পডকাস্ট, এখানেই শেষ করছি। আর সবার পুজো খুব ভালো কাটুক, শুভ শারদিয়া। এবং থ্যাংক ইউ, শুভ শারদিয়া। আচ্ছা, যারা যারা পডকাস্টটা দেখছেন আপনাদের খুব ভালো কাটুক সময়টা, সাবধানে থাকবেন, সুস্থভাবে থাকবেন, বৃষ্টির পরিবেশ সাবধানে নিয়ে বেরোবেন। আর যদি আমাদের সাথে কারোর যদি আপনাদের দেখা হয়ে যায় সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে, তাহলে আমাদেরকে ছোট্ট করে একটু চা ফা বা ফুচকা খাই বাহ থাকবে মোটামুটি 10ই অবধি। আর মোটামুটি এবং আমার যেটা বলার মতামত মোটামুটি মানে ভিডিও করার পর যখন আপনাদের কি মতামত, কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, এবং প্রত্যেকের চ্যানেল দেখবেন, প্রত্যেকে খুব ভালো কাজ করছে, এইটুকু। আমার যেটা বলার, 4টে সিনেমায় হলে গিয়ে দেখুন, তারপরে যদি আপনাদের কোনোটা মনে হয় যে আপনার খুব পছন্দ হলো, ওটা পরে আপনারা 2-3 বার দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই। আপনার ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, স্পেশাল মানুষজনের সাথে আপনারা গিয়ে দেখতেই পারেন, কিন্তু তার আগে 4টে সিনেমায় হলে গিয়ে দেখুন, কারণ তারা চেষ্টা করছে অলরেডি কিন্তু যাবে, এটা আমাদের ওই জোর করে বলার পাশে দাঁড়াও। এই করোনা প্রত্যেকবার আমি কিন্তু খালি পুজো বাদেও যখনই কোনো বাংলা সিনেমা বেরোবে আপনারা যান, আপনারা হলে গিয়ে দেখুন, কারণ এই জিনিসটা খুবই দরকার। আর আপনাদের শুভ শারদিয়া, ভালো কাটুক পুজোটা, আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, আর মানে মজা করুন পুজোতে। একবার হয় বছরে দুর্গাপুজো, আশা করি দুর্যোগ কেটে যাবে। দুর্যোগ কেটে যাওয়ার পর সবাই পুজোতে বেরোন, প্যান্ডেল হপিং করুন, মানে এই সময়টা না মিস করবেন না। মানে ঘরে থেকে গেলাম, কোথাও গেলাম না, ল্যাব খেলাম না, পুজোর সময় বেরোন, মানে সবাইকে সময় দিন, দরকার পড়লে কেউ নেই ফ্যামিলিকে সময়। আমাদের মধ্যে একজন আছে যে সারাক্ষণ বাড়িতে থাকতেই ভালোবাসে, এসির মধ্যে থাকতে ভালোবাসে, এদিক ওদিক কোথাও যায় না, ঘরেতে বসেই হাই তোলে, ঘরেতে বসেই সমস্ত কিছু করে, ঘরেতে বসেই খাবার অর্ডার করে, বেরোতেই চায় না, বারাসাত থেকে বেরোতেই চায় না। সবাই ভালো। আমাদের